প্রাচীনকালের কথা, এক জঙ্গলে সাপুড়াদের একটি দল যাচ্ছিল। তারা একটি গাছের ছায়ায় বিশ্রাম করতে বসলো। সেই গাছের কাছে সাপের একটি বিল ছিল। একজন সাপুড়ে বুঝতে পারলো যে এখানে সাপ থাকতে পারে। সে তার সঙ্গীদের বলল যে আমাদের এই বিলটি খুঁড়তে হবে। যখন সাপুড়েরা বিলটি খুঁড়ল, তখন তা থেকে একটি বিশাল কালো নাগ বেরিয়ে এলো। সাপুড়েরা তাকে ধরে ফেললো এবং একটি ছুরিতে বন্দি করে দিল। কিছুদূর চলার পর সাপুড়েরা ভাবলো যে তারা নাগের বিষ বের করে নেবে। যখন তারা ঝুড়িটি খুলল, তখন সবাই হতবাক হয়ে গেল। নাগটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তার জায়গায় একটি সুন্দর 9 লক্ষ হার পড়েছিল। সাপুড়েরা হারটি দেখে খুব খুশি হলো। তারা ভাবলো যে নাগের চেয়ে হারটি অনেক বেশি মূল্যবান। এটি রাজাকে দিয়ে দিলে রাজা তাদের প্রচুর ধন দেবেন। তারা রাজা চিত্রসেনের শহরের দিকে রওনা দিল। রাজার প্রাসাদে পৌঁছে তারা রাজাকে প্রণাম করলো। রাজা তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। সাপুড়েরা বলল যে তাদের কাছে একটি অত্যন্ত মূল্যবান হার আছে, যা রানীর গলায় শোভা বাড়াতে পারে। রাজা চিত্রসেন হারটি দেখাতে বললেন। যখন সাপুড়েরা ছুরিটি খুলল, তখন রাজা এবং দরবারের সকলেই হারটি দেখে বিস্মিত হয়ে গেলেন। তারা এমন হার আগে কখনো দেখেননি। রাজা সাপুড়দের জিজ্ঞাসা করলেন তারা এই হার কোথায় পেয়েছে। সাপুড়েরা বলল যে তারা এটি পথে পেয়েছে। রাজা হারটি গ্রহণ করলেন এবং সাপুড়েদের পুরস্কার দিয়ে বিদায় করলেন। রাজা হার সহ ছুরিটি নিজের কাছেই রেখে দিলেন। সন্ধ্যায় যখন রাজা প্রাসাদে গেলেন, তখন তিনি রানীকে হারটি দেখিয়ে বললেন যে তিনি তার জন্য একটি সুন্দর উপহার এনেছেন। রানী ছুরিটি খুললেন, তখন তাতে একটি অত্যন্ত সুন্দর শিশু ঘুমিয়েছিল। শিশুটি এত সুন্দর ছিল যে রানী তাকে দেখতে থাকলেন। রাজা রানীর কথা বিশ্বাস করলেন না। তিনি নিজে দেখলেন যে তখন সত্যি হারের জায়গায় একটি শিশু ছিল। রাজা ও রানী খুব খুশি হলেন, কারণ তারা সবসময় সন্তানের কথা ভাবতেন। তারা ভাবলেন যে এই শিশুটি সৃষ্টিকর্তা দিয়েছেন এবং তারা এটিকে নিজের সন্তান মনে করে লালন পালন করবেন। কিছু দাসী তাদের কথা শুনছিল। রানী জিজ্ঞাসা করলেন এই শিশুটি কে দিয়েছে। রাজা বললেন যে সাপুড়েরা একটি 9 লক্ষ হার এনেছিল, যা প্রাসাদে আস্তে আস্তে একটি সুন্দর শিশুতে পরিণত হয়েছে। সেই দিন থেকে রাজা ও রানী শিশুটিকে নিজেদের ছেলেদের মতো লালন পালন করতে লাগলেন। একদিন রাজা দরবারে ঘোষণা করলেন যে রানীর গর্ভে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেছে। প্রজাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল এবং গোটা নগরে উৎসব পালিত হলো। ধীরে ধীরে সে ছেলেটি বড় হলো এবং যুবক হয়ে উঠল। যখন সে বিয়ের যোগ্য হলো, তখন রাজা রানীর সঙ্গে তার বিয়ের কথা বললেন। রানীও এই কথায় খুশি হলেন। রাজা চিত্রসেনের রাজ্যের পাশে আরেকটি রাজ্য ছিল, যার রাজার নাম ছিল জয়ন্ত। তার একটি অত্যন্ত সুন্দরী কন্যা ছিল, যার নাম ছিল বসন্তী। রাজা বসন্তীকে সমস্ত বিদ্যার জ্ঞান দিয়েছিলেন, তাই সেই 16টি বিদ্যা জানত। রাজা জয়ন্ত তার কন্যার বিয়ে দিতে চাইছিলেন। তিনি রাজপুরোহিত কিবেকে তার কন্যার জন্য যোগ্য বর খুঁজতে পাঠালেন। পুরোহিত অনেক রাজ্য ঘুরলেন, কিন্তু তিনি বসন্তের সমান তেজস্বী রাজকুমার পেলেন না। ঘুরতে ঘুরতে তিনি রাজা চিত্রসেনের রাজ্যে পৌঁছলেন। রাজা চিত্রসেনের দরবারে পুরোহিতের আগমন হলো। রাজা বুঝলেন যে তিনি কোনো রাজার কন্যার সম্বন্ধ নিয়ে এসেছেন। পুরোহিত বললেন যে তিনি রাজা জয়ন্তের পুরোহিত এবং তার কন্যা বসন্তীর তিলক নিয়ে এসেছেন। তিনি শুনেছিলেন যে রাজা চিত্রসেনের রাজকুমারও বিয়ের যোগ্য হয়ে উঠেছে। রাজা চিত্রসেন তার ছেলেকে পুরোহিতের কাছে দেখালেন। পুরোহিত রাজকুমারকে দেখে খুবই খুশি হলেন এবং বসন্তীর বিয়ে পাকা করে নিজের রাজ্যে ফিরে গেলেন। কয়েকদিন পর যখন বিয়ের উপযুক্ত সময় এলো, তখন রাজা চিত্রসেন তার ছেলেকে বর বানিয়ে রাজা জয়ন্তের কাছে বড় যাত্রী নিয়ে পৌঁছলেন। রাজা জয়ন্ত তাদের অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং তার কন্যার বিয়ে রাজকুমারের সঙ্গে সম্পূর্ণ করলেন। বিয়ের পর রাজা চিত্রসেন তার রাজধানীতে ফিরে এলেন। ধীরে ধীরে আরো সময় কেটে গেল। একদিন রানী রাজাকে বললেন যে এখন তাদের রাজ্যের দায়িত্ব তাদের ছেলেদের হাতে তুলে দেওয়ার উচিত। রাজা চিত্রসেন তার ছেলেকে যুবরাজ ঘোষণা করলেন। রাজকুমার খুব ভালোভাবে রাজ্য পরিচালনা করতে লাগলেন। একদিন রাজকুমারী বসন্তীকে তার দাসী বলল যে আপনি রাজকুমারের কাছে জিজ্ঞাসা করুন তার মা বাবাকে। দাসীর কথা শুনে বসন্তী অবাক হলেন। দাসী বলল যে রাজকুমার মহারাজ চিত্রসেনের ছেলে নন। রাজকুমারী বসন্তীর মনেও তার স্বামীকে নিয়ে সন্দেহ জাগলো।
তিনি ভাবলেন যে সন্ধ্যায় যখন রাজকুমার প্রাসাদে আসবেন তখন তিনি তার কাছে এই কথা অবশ্যই জিজ্ঞাসা করবেন। যখন রাজকুমার সন্ধ্যায় প্রাসাদে এলেন তখন বসন্তী তাকে জিজ্ঞাসা করলেন যে তার মা বাবাকে এবং তিনি কোন রাজবংশের। এটি শুনেই রাজকুমারের মুখ কালো হয়ে গেল। তিনি বললেন যে তিনি মহারাজ চিত্রসেনেরই ছেলে। কিন্তু বসন্তী মানলেন না এবং সত্য বলতে বললেন। তিনি মা গঙ্গার শপথ দিলেন। রাজকুমার ধর্ম সংকটে পড়ে গেলেন। তিনি ভাবলেন যে কেউ তার মনে এই প্রশ্ন জাগিয়েছে। রাজকুমার তার স্ত্রীকে অনেক বোঝালেন যে তিনি মহারাজের ছেলে, কিন্তু রাজকুমারী জেদ ধরে বসলেন। তিনি বললেন যে যদি তিনি না বলেন তবে তিনি ভোজন করবেন না। রাজকুমার ভাবতে লাগলেন যে তাকে সবকিছুই বলতেই হবে। রাজকুমার বারবার তার স্ত্রীকে বললেন, মেনে নাও, এখনো সময় আছে, আমার কাছে এই কথা জিজ্ঞাসা করো না, নইলে খুবই পস্তাবে। কিন্তু রাজকুমারী জেদ ধরে বসলেন। রাজকুমার বললেন যে যদি তুমি না মানো তবে ঠিক আছে, আমরা কাল প্রাসাদ থেকে বেরিয়ে বনভ্রমণে যাব এবং সেখানে গিয়ে আমি তোমাকে সবকিছু বলে দেব। পরের দিন রাজকুমার এবং বসন্তী রথে চড়ে বনভ্রমণের ছোট প্রাসাদ থেকে বেরিয়ে একটি নদীর তীরে পৌঁছলেন। রাজকুমারী বসন্তী জিজ্ঞাসা করলেন যে তিনি তাকে নদীর কাছে কেন নিয়ে এসেছেন, এই নদীর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি। রাজকুমার আবার বললেন, মেনে নাও এবং আমার বংশের কথা জিজ্ঞাসা করো না, নইলে তোমাকে খুব পস্তাতে হবে। কিন্তু রাজকুমারী মানলেন না। রাজকুমার নদীতে নেমে জলের মাঝে পৌঁছলেন এবং বললেন, রানী, এখনো সময় আছে, তুমি আমার কাছে এই কথা জিজ্ঞাসা করো না, এখনো কিছু নষ্ট হয়নি। কিন্তু রাজকুমারী বললেন যে যা ইচ্ছা তাই হোক, তিনি এই কথা জিজ্ঞাসা করেই ছাড়বেন। রাজকুমার নদীর আরো গভীর জলে পৌঁছালেন। যখন জল বুক পর্যন্ত এলো তখন রাজকুমার আবার রানীকে বোঝালেন, রানী, মেনে নাও, তোমার জিজ্ঞাসা আমাকে তোমার থেকে চিরকালের জন্য দূরে নিতে পারে। তখন রাজকুমারী বললেন যে যা ইচ্ছা তাই হোক, তাকে এই রহস্য তার সামনে প্রকাশ করতেই হবে। এখন রাজকুমার আরো এগিয়ে গেলেন এবং যখন জল মুখ পর্যন্ত এলো তখন তিনি বললেন, রানী, এখনো তোমার কাছে সময় আছে, আমি কে তা জানার চেষ্টা করো না। কিন্তু রানী মানলেন না। তখন রাজকুমার তার আসল নাগের রূপ ধারণ করলেন এবং নদীর জলের উপর তার ফেনা দেখাতে লাগলেন, এবং ফেনা দেখানোর পর তিনি নদীর ভেতরে ডুবে গেলেন এবং আর বেরিয়ে এলেন না। রাজকুমারী বসন্তী রাজকুমারকে খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু রাজকুমারের কোনো হদিশ পেলেন না। যখন অনেক দেরি হয়ে গেল এবং রাজকুমার ফিরলেন তখন রাজকুমারী বসন্তী ভয় পেয়ে গেলেন, কারণ তার স্বামী নাক হয়ে কোথায় চলে গিয়েছিল। বসন্তী তাকে সেখানে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি তাকে পেলেন না। তারপর ক্লান্ত হয়ে তিনি তার রথের কাছে ফিরে এলেন এবং তার সাথীকে বললেন, রথটি প্রাসাদের দিকে নিয়ে চলো। প্রাসাদে পৌঁছে তিনি মহারাজকে বললেন যে তাদের ছেলে নদীতে ডুবে গেছে। এসব শুনে রাজার খুব দুঃখ হলো। রাজা তার সৈন্যদের আদেশ দিলেন যে নদীর জল খুঁজে দেখো এবং রাজকুমারের মৃতদেহ খুঁজে বের করো। রাজার সৈন্যরা রানী বসন্তী, মহারাজ এবং মহারানীর সঙ্গে সেই নদীর তীরে পৌঁছল। নদীতে বিভিন্ন জায়গায় জাল ফেলা হলো, কিন্তু কোনো সাফল্য পাওয়া গেল না। নদীতে অনেক ডুবুরি রাজকুমারের মৃতদেহ খুঁজলো, কিন্তু কিছুই হাতে এলো না। এখন দুঃখিত হয়ে রাজা রানী এবং রাজকুমারী বসন্তী প্রাসাদে ফিরে এলেন। রাজা চিত্রসেন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার উপর ছেলের দুঃখ তার উপর এসে পড়ল। রাজার মনে ছিল যে নদীতে ডুবে তার ছেলে মারা গেছে। মহারানী বসন্তীও খুব দুঃখে থাকতে লাগলেন এবং মনে মনে নিজেকে দোষ দিতে লাগলেন যে তিনি রাজকুমারের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছেন। তার কর্মের কারণেই আজ তার স্বামী তার থেকে দূরে চলে গিয়েছেন। যদি তিনি তার বংশের কথা জিজ্ঞাসা করা জেদ না করতেন তবে হয়তো তার স্বামী তার থেকে দূরে যেতেন না। কিন্তু যেমন রাজপুরোহিত বলেছিলেন যে রাজকুমারী বসন্তী অত্যন্ত বিদুষী ছিলেন, তিনি 16টি বিদ্যা জানতেন। অনেক ভেবেচিন্তে তার একটি উপায় মাথায় এলো। রাজকুমারী তার সমগ্র নগরে ঘোষণা করালেন যে যে কেউ তাকে কোনো নতুন কথা শোনাবে তাকে তার বদলে যথাযথ পুরস্কার দেওয়া হবে। তার সে নিজের জীবনের ঘটনা হোক বা প্রাচীন কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো গল্প বা কাহিনী হোক, যে শোনাবে তাকে যথাযথ পুরস্কার দেওয়া হবে। রানী বসন্তী প্রতিদিন গল্প শুনতেন। তার কাছে গল্প শোনানোর জন্য ভিড় লেগে থাকতো। কেউ রামায়ণের গল্প শোনাতো, কেউ রাজার ইতিহাস। রাজকুমারী বসন্তীর কাজ ছিল শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন নতুন গল্প শোনা। এভাবে কিছু সময় কেটে গেল। একদিন সে রাজ্যের এক বৃদ্ধ ব্যক্তি কাছের জঙ্গল দিয়ে যাচ্ছিল। জঙ্গল পার করতে করতে তার রাত হয়ে গেল।
তখন সে ভাবলো যে এখন রাতে আর এগোনো ঠিক হবে না, কারণ জঙ্গলে বিপজ্জনক অনেক জন্তু জানোয়ারও থাকতে পারে। সেই জঙ্গলে একটি পিপুল গাছের উপরে উঠে বসলো। রাতের সময় ছিল, বৃদ্ধ লোকটির ভয়ে ঘুম আসছিল না। যখন রাত 12টা বাজলো, তখন সে দেখলো যে একজন ঝাড়ুদার এসে গোটা জঙ্গলে ঝাড়ু দিয়ে দিল। তারপর একজন জল ছিটানোর লোক এলো এবং সব জায়গায় জল ছিটিয়ে দিল। তারপর সেখানে চেয়ার বসানো শুরু হলো। তারপর একটি সিংহাসন এলো। বৃদ্ধ লোকটি পিপুল গাছের উপরে বসে এই সব কিছুই দেখছিল। সে দেখলো যে সেখানে একটি সভা বসতে শুরু হলো। বৃদ্ধ লোকটি খুবই ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো যে এসব কি হচ্ছে এবং এই লোকগুলো কারা, আজ কি তাকে জীবিত ছাড়বে না। সেখানে একের পর এক অদ্ভুত অতিথি আসতে লাগলো। তারা অদ্ভুত ছিল কারণ তাদের অর্ধেক শরীর সাপের এবং অর্ধেক মানুষের। ভয়ঙ্কর দেখতে রাগদের দরবার শরীফ। যখন সবাই এসে গেল, তখন সেখানে আরো 2টি সিংহাসন ছিল এবং কিছুক্ষণ পর নাগদের রাজা এবং তার ছেলে যুবরাজ এসে তাতে বসলেন। গোটা দরবার তাদের স্বাগত জানালো। তাদের মধ্যে যে কথাবার্তা হওয়ার ছিল তাই হচ্ছিল, কিন্তু নাগরাজের ছেলে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। সেই দরবারে রাজকুমারের বিয়ে নিয়ে কথা হচ্ছিল। যখন রাজকুমারের বিয়ের কথা উঠল, তখন সে মাথা তুলে তাকালো এবং খুব উদাস হয়ে গেল। কিছুক্ষণ তাদের কথা চলতে লাগলো এবং ইতিমধ্যে সেই বৃদ্ধ লোকটি পিপুল গাছের উপর বসে তাদের কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল যে এখানে কি নিয়ে কথা হচ্ছে এবং এই লোকগুলো কারা। তার মনে হলো যে আজ যে তাদের হাত থেকে জীবিত বাঁচবে না, সে ভয়ে গাছের একটি ডালে চেপে শুয়ে রইল। 3-4 ঘন্টা পর দরবার শেষ হলো। সব অতিথি সেখান থেকে চলে গেল, কিন্তু নাগরাজ এবং তার ছেলে সেই পিপুল গাছের দিকে এলেন। তখন পিপুল গাছের উপর বসা বৃদ্ধ লোকটি ভাবতে লাগলো যে এরা তার দিকেই আসছে এবং তার মনে হলো যে এখন তারা একে জীবিত ছাড়বে না, কারণ তাদের জানা হয়ে গেছে যে এই গাছেই বসে আছে একজন লোক। এই ভেবে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল, কিন্তু নাগপুত্র রাজকুমার বিপুল গাছের শিকড়ে বসে কাঁদতে লাগলো এবং তার রানী বসন্তকে স্মরণ করতে লাগলো। এসব কথা সেই বৃদ্ধ লোকটি শুনছিল এবং মনে মনে ভাবছিল যে এটা তো বড়ই অদ্ভুত ঘটনা হলো। সে কি দেখছে এবং কিছুক্ষণ কাঁদার পর হাই বসন্তী বলতে বলতে সেই নাগ সেখান থেকে চলে গেল। ধীরে ধীরে ভোর হতে লাগলো। যখন ভোর হলো, তখন সে বৃদ্ধ লোকটি গাছ থেকে নেমে এলো এবং নেমে এসে নিজের শহরে ফিরে এলো এবং মনে মনে ভাবতে লাগলো যে যাই হোক, সে তো খুব কাছেই আছে এবং রানী বসন্তীও নতুন নতুন গল্প শুনতে থাকেন। তাহলে কেন না গিয়ে এই কথাটি মহারানী বসন্তকে শোনানো হয়। এর বদলে মহারানী তাকে অনেক টাকা দেবেন এবং সে ধনী হয়ে যাবে। এই ভেবে সেই বৃদ্ধ লোকটি সেই জায়গায় পৌঁছে গেল যেখানে রানী বসন্তের মণ্ডপ স্থাপিত ছিল, যেখানে রানী বসন্তী প্রতিদিন গল্প শুনতেন। সেখানে একের পর এক বড় বড় বিদ্বান রানীকে গল্প শোনাচ্ছিলেন। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর সেই বৃদ্ধ লোকটির গল্প শোনার পালা এলো। সে মহারানী বসন্তকে বলতে লাগলো যে মহারানী, আজ সে একটি অদ্ভুত দৃশ্য দেখেছে। আজ সে তাকে চোখে দেখা ঘটনা শোনাবে। রাতে যখন সে জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন রাত হওয়ার কারণে সে সেই জঙ্গলে আটকে যায়। রাত হওয়ার কারণে সে সেখানেই থাকা ঠিক মনে করে এবং সেই জঙ্গলে একটি গাছে উঠে বসে। সে ভোর হওয়ার অপেক্ষা করতে লাগলো। তখন সে সেখানে দেখলো যে সেখানে নাগরাজের দরবার বসলো। তাদের সবার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর নাগের। এমন অদ্ভুত প্রাণী সেই দরবারে এসেছিল। কিছুক্ষণের জন্য তার মনে হলো যে এরা তাকে মেরে ফেলবে, কিন্তু সেই সময় পিপুল গাছের উপর চেপে চুপচাপ বসেছিল এবং যখন দরবার শেষ হলো, তখন সেখান থেকে নাগদের রাজার ছেলে একটি সুন্দর রথে চড়ে যে বিপুল গাছের উপর সে বসেছিল সেই গাছের দিকে এলো। সে রথ থেকে নেমে পিপুল গাছের নিচে বসে কিছুক্ষণ হাই বসন্তী বলে কাঁদতে থাকলো। তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এখন এই কথা যখন রাজকুমারী বসন্তী শুনলেন, তখন তিনি সেই বৃদ্ধ লোকটিকে বলতে লাগলেন যে বাবা, আমি তোমাকে এত ধন দেব যে তোমার অনেক প্রজন্ম বসে বসে খেতে পারবে, কিন্তু তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি রাজকুমারকে কাঁদতে দেখেছিলে। এই কথা শুনে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল এবং বলল, রাজকুমারী, এখন আমি সেখানে যাব না, সেখানে যেতে আমার খুব ভয় করছে। তখন রাজকুমারী বললেন, না বাবা, তুমি চিন্তা করো না, তোমাকে আমার সঙ্গে সেখানে যেতেই হবে। রানী বসন্তী বললেন যে তোমাকে এত সোনার মোহর দিব যে তোমাকে সোনার মোহর দিয়ে ভরে দিব। তখন বৃদ্ধ লোকটি বললেন যে হবে না,
তখন বসন্তী বললেন যে তোমাকে আরো অনেক বেশি ধন সম্পদ দিব, তুমি আমাকে সেই জায়গায় পৌঁছে দাও। বৃদ্ধ লোকটি রানীর দেওয়া সোনার মোহর দেখে খুশি হয়ে গেল এবং রাজকুমারী বসন্তীকে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিল। এবং কিছুক্ষণ পর সেই জায়গায় গিয়ে বৃদ্ধ লোকটি বলল, রাজকুমারী, আমি এই পিপুল গাছের উপর বসে সবকিছুই দেখেছিলাম। তখন রাজকুমারী বললেন, তাহলে বাবা, আমিও আজ তাকে নিজের চোখে দেখতে চাই। এইভাবে সেই বৃদ্ধ লোকটি এবং রানী বসন্তী গাছের উপর উঠে বসলেন এবং তারা অপেক্ষা করতে লাগলেন। বন্ধুরা, সেই দরবারের অপেক্ষায় গোটা রাত কেটে গেল, কিন্তু সেখানে কেউই এলো না। সেই রাতে না কোনো দরবার সাজলো, না কোনো রাজ না গেল। এখন রানী বসন্তী সেই বৃদ্ধ লোকটির উপর রাগ করলেন এবং বললেন, বাবা, তুমি মিথ্যা বলেছ এবং এর জন্য আমি তোমাকে কঠিন শাস্তি দিতে পারি। তখন বৃদ্ধ লোকটি বললেন, না মহারানী, আমি কোনো মিথ্যা বলিনি, আমি যা নিজের চোখে দেখেছি তাই আপনাকে বলেছি। তখন রানী বললেন, তাহলে আজ কি হলো? তখন বৃদ্ধ লোকটি বলল, এটা আমিও জানি না যে তারা আজ কেন আসেনি। বন্ধুরা, রানী বসন্তী নিরাশ হয়ে তার প্রাসাদে ফিরে এলেন। ইতিমধ্যে সেই বৃদ্ধ লোকটি মনে মনে উদ্বিগ্ন হতে লাগলো যে সে রানীর সামনে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। সেই বৃদ্ধ লোকটি ভাবতে লাগলো যে সেদিন কোন অতিথি ছিল যেদিন জঙ্গলে দরবার বসেছিল। সেই কথা জ্যোতিষীদের জিজ্ঞাসা করলো। তখন জ্যোতিষীরা বলল যে সেদিন পূর্ণিমা ছিল, চাঁদ সম্পূর্ণভাবে উঠেছিল এবং এমন রাত্রিতেই দেবতাদের সেবা কিছু জায়গায় হয়, হয়তো তুমি সেই সেবা দেখে ফেলেছ। এখন বৃদ্ধ লোকটি ভাবতে লাগলো যে পরের পূর্ণিমা যখন আসবে তখন সে রানীকে নিয়ে সেখানে যাবে। মহারানীও সেই বৃদ্ধ লোকটিকে বলল যে তুমি যদি আমাকে সেই দৃশ্য দেখাতে পারো তবে আমি তোমাকে খুব বড় পুরস্কার দেব। ইতিমধ্যে ধীরে ধীরে সময় কেটে গেল এবং যখন পরের পূর্ণিমার রাত এলো তখন সেই বৃদ্ধ লোকটি প্রাসাদে পৌঁছল এবং মহারানীকে বলল, মহারানী, আজ আপনাকে আমার সঙ্গে সেই জঙ্গলে যেতে হবে। আজ আমি আপনাকে সেই দৃশ্য দেখাবো। বন্ধুরা, মহারানী বসন্তী এবং সেই বৃদ্ধ লোকটি দুজনে জঙ্গলের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে রানী বসন্তী এবং বৃদ্ধ লোকটি সেই পিপুল গাছের শিকড়ে লুকিয়ে বসলেন। যখন রাত 12টা বাজার সময় কাছাকাছি এলো তখন সেখানে একজন ঝাড়ুদার এলো। সে ঝাড়ু দিল, জল ছিটানোর লোক এলো, সে জল ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর দরবার সাজতে লাগলো। ধীরে ধীরে সেখানে নাগরা আসতে লাগলো। নাগদের অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর নাগের। বৃদ্ধ লোকটি ইশারায় বলল, মহারানী, এখন আপনি মনোযোগ দিয়ে দেখুন, এই সবই আমি সেদিন দেখেছিলাম। বন্ধুরা, রানী বসন্তী সে দৃশ্য খুব মনোযোগ দিয়ে দেখলেন এবং কিছুক্ষণ পর রানীর স্বামীও এলেন, যিনি সেই নাগরাজের ছেলে ছিলেন। তার অর্ধেক শরীর নাগের এবং অর্ধেক মানুষের। মহারানী তাকে দেখেই চিনে ফেললেন এবং বলতে লাগলেন যে এই আমার স্বামী। মহারানী ভাবতে লাগলেন যে এখন তিনি তাকে কিভাবে পেতে পারেন। মহারানী সাহস করে ধীরে ধীরে সেই গাছের ফাঁক থেকে বেরিয়ে আসতে লাগলেন। ইতিমধ্যে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল এবং রাজকুমারীকে বলল, রাজকুমারী, আপনি একটু অপেক্ষা করুন। 3-4 ঘন্টা পর্যন্ত সেই সভা চলতে লাগলো। যখন সভা শেষ হওয়ার সময় এলো তখন সব নাগ সেখান থেকে চলে গেল। রাজকুমারও সেই পিপুল গাছের কাছে এসে বসে কাঁদতে লাগলো। তাকে দেখে রানী বসন্তী ভয় পেয়ে গেলেন, কারণ তার অর্ধেক শরীর নাগের এবং অর্ধেক মানুষের। নিজের স্বামীকে কাঁদতে দেখে রাজকুমারী থামতে পারলেন না এবং রাজকুমারী বসন্তী শিকড় থেকে বেরিয়ে তার কাছে এলেন এবং তার হাত ধরে ফেললেন। হঠাৎ মহারানী বসন্তীকে সামনে দাঁড়িয়ে দেখে রাজকুমার একেবারে ভয় পেয়ে গেলেন এবং বলতে লাগলেন, রানী তুমি? তখন রানী বলতে লাগলেন যে আমি তোমাকে খুঁজে পাওয়ার জন্য কি করিনি, কিন্তু এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না। এটি শুনে রাজকুমার বলতে লাগলেন, না রানী, অনেক সময় হয়ে গেছে, এখন তুমি আমাকে পেতে পারবে না। এখানে যে সভা হয় তা আমার বিয়ে নিয়েই হয়। আমার পিতা এই সভায় আমার বিয়ের প্রস্তাব রেখেছেন এবং যখন তৃতীয় সভা হবে তখন আমার বিয়ে ঠিক হয়ে যাবে এবং যখন আমার বিয়ে ঠিক হয়ে যাবে তখন বলো আমি তোমার সঙ্গে কিভাবে থাকতে পারি। আমাকে তো আমার এই স্ত্রীর সঙ্গে থাকতে হবে। তুমি তো আমাকে ত্যাগ করেছো। আমি সেদিন তোমাকে বারবার বোঝালাম যে আমার বংশের কথা জিজ্ঞাসা করো না। তখন রাজকুমারের কথা শুনে রানী বসন্তী কাঁদতে লাগলেন এবং বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। তখন বন্ধুরা, রাজকুমার বললেন, রাজকুমারী, কাঁদার সময় নেই, আমি তোমাকে একটি উপায় বলছি।
যদি তুমি সেই উপায় করতে পারো হয়তো আমাদের মিলন হতে পারে। তখন রানী বসন্তী বললেন, তুমি আমাকে যে উপায় বলবে আমি সেই উপায় করব, কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। তখন রাজকুমার বললেন, রানী, এখন আমার যাবার সময় হয়েছে, আমাকে আমার পিতার দরবারে পৌঁছাতে হবে, কিন্তু পরের পূর্ণিমার দিন তোমাকে এইভাবে এখানে এসে বসতে হবে, এবং যখন এখানে সভা বসতে শুরু হবে তখন মনে রাখবে তুমি চুপচাপ মহারাজের সিংহাসনের নিচে এসে লুকিয়ে থাকবে, এবং যখন আমার বিয়ের কথা উঠবে তখন তুমি সেই সিংহাসনের নিচ থেকে বেরিয়ে মহারাজের সামনে গিয়ে দাঁড়াবে এবং আমাকে মহারাজের কাছে চেয়ে নেবে। যদি মহারাজ কথা মেনে নেন তবে আমি তোমাকে পাবো। এই বলে সেই নাগ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ইতিমধ্যে মহারানী বসন্তী এবং সেই বৃদ্ধ লোকটি তাদের শহরে ফিরে এলেন। তখন থেকে রানী রাজকুমারকে পাবেন কিনা এই কথা নিয়ে চিন্তা করতে করতে অনেক দুঃখিত হতে লাগলেন। ইতিমধ্যে রাজা চিত্রসেনও তার ছেলের দুঃখে দিন রাত দুঃখিত থাকতেন। ধীরে ধীরে সময় কেটে গেল। ইতিমধ্যে মহারানী ভাবছিলেন যে এখন যা ইচ্ছে তাই হোক, পরের পূর্ণিমার দিন তিনি তার স্বামীকে পেয়ে ছাড়বেন। এইভাবে এখন রানী গল্প শোনাও বন্ধ করে দিলেন। ধীরে ধীরে সময় কেটে গেল। যখন তৃতীয় পূর্ণিমা কাছে এলো তখন রানী মনে মনে ভাবছিলেন যে আজ যা ইচ্ছা তাই হোক, তিনি তার স্বামীকে নিয়ে ফিরবেন। তিনি সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে সেই পিপল গাছের কাছে পৌঁছে গেলেন। সেখানে দুজনেই পিপল গাছের শিকড়ে লুকিয়ে বসলেন এবং সভা বসার অপেক্ষা করতে লাগলেন। ইতিমধ্যেই রাত 12টা বাজতে বাজতেই দরবারের প্রস্তুতি শুরু হয়ে গেল। চেয়ার বসানো হলো এবং রাজার সিংহাসনও বসানো হলো। ইতিমধ্যে রানী সেই পিপুল গাছের ফাঁক পেতে বেরিয়ে সেই সিংহাসনের নিচে লুকিয়ে গেলেন। বিরাট শরীরের নাগরা সেখানে এসে বসতে লাগলো। কিছুক্ষণ পর রাজকুমারের পিতা, যিনি নাগদের রাজা ছিলেন, তিনিও এলেন। রাজকুমারও সেখানে এসে বসলেন। দরবার শুরু হলো। তাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো। কিছুক্ষণ পর রাজকুমারের বিয়ের কথা শুরু হলো। তখন রাজকুমারের বিয়ের কথা যখন উঠল তখন রাজকুমারী বসন্তীর সুযোগ পেয়ে সিংহাসনের নিচ থেকে বেরিয়ে রাজার সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ একজন নারীকে সেখানে আসতে দেখে গোটা সভা হতবাক হয়ে গেল। তখন নাগরাজ বললেন, তুমি কে এবং এই নির্জন জঙ্গলে মধ্যরাতে তুমি এখানে কেন এসেছ? তোমার কি মৃত্যুর ভয় নেই? আমার নাগ এবং আমার নাগরা কত বিষাক্ত হয় তাকে তুমি জানো, এরা তোমাকে ছাড়বে না। এই কথা শুনে বসন্তী বলতে লাগলেন যে, মহারাজ, আমার ভয় কিসের? আমি তো আপনার পুত্র বলছু। রাজকুমার আমার স্বামী, এবং আপনি বিশ্বাস না করেন তবে তার কাছে জিজ্ঞাসা করুন, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। যখন মহারাজ তার রাজকুমারের কাছে জিজ্ঞাসা করলেন যে রাজকুমার এই কে, তখন রাজকুমার সম্পূর্ণ কাহিনী তার পিতাকে শোনালেন এবং বললেন, পিতাজি, একদিন আমাকে কিছু সাপুরে ধরে ফেলেছিল এবং ধরে ঝুড়িতে রেখে নিয়ে যাচ্ছিল। তখন আমি তাদের হাত থেকে বাঁচতে ঝুড়ির ভেতরে অনেক সুন্দর হারের রূপ ধারণ করেছিলাম। সেই সাপুরেরা 9 লক্ষ হার মহারাজ চিত্রসেনের কাছে দিয়েছিলেন। আমি ভাবলাম রাজা চিত্রসেনের কোনো ছেলে নেই, রাজার কোনো সন্তান নেই, তাহলে কেন না রাজার কাছে আমি ছেলে হয়ে যাই। তখন তিনি তার মায়া দিয়ে ছেলে হয়ে গেলেন এবং অনেক বছর মহারাজের রাজপ্রাসাদের সুখ ফুক করতে থাকলেন। মহারাজ তাকে নিজের ছেলের মতো লালন পালন করলেন এবং এই সুন্দরীর সঙ্গে তার বিয়ে দিলেন। কিন্তু একদিন জেদ করে এই সুন্দরী আমার কাছে আমার বংশের কথা জিজ্ঞাসা করলো যে তুমি কোন বংশের। আমি তাকে অনেক বোঝালাম কিন্তু এ মানল না, এবং যখন এ মানল না তখন যেখানে আমার স্থান ছিল সেখানে তাকে নিয়ে গেলাম এবং সেখানে পৌঁছে আমি আমার আসল রূপে এলাম এবং আমি আমার পরিবারের কাছে চলে এলাম। এই কথা মহারাজ যখন শুনলেন তখন নাগরাজ বলতে লাগলেন, দেবী, এটা কি সত্যি বলছে? তখন রাজকুমারী বসন্তী বললেন, হ্যাঁ মহারাজ, এমনই হয়েছিল। আমার বিয়ে এর সঙ্গে হয়েছিল, যদিও আগে এর সম্পূর্ণ শরীর মানুষের ছিল। বসন্তীর কথা শুনে নাগরাজ তার ছেলেকে তিরস্কার করলেন। প্রথমে তুমি আমাদের ঐতিহ্য ভেঙে মাটিতে বিয়ে করেছো এবং তারপর তুমি এই নারীকে ছেড়ে আমাদের কাছে ফিরে এসেছো। তুমি এই অপরাধ করেছো। এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যতদিন এই নারী জীবিত থাকবে ততদিন তুমি মাটিতে থেকে সঙ্গ দেবে, এটাকে ছেড়ে যেতে পারবে না। এটাকে তো তোমার স্ত্রী হিসেবে রাখতেই হবে এবং যে রাজার তুমি ছেলে হয়েছিলে সেই রাজার রাজ্য তোমাকে চালাতে হবে, সেই রাজার সেবা করতে হবে। যতদিন সেখানকার কাজ শেষ না হয় ততদিন তুমি আমাদের সঙ্গে নাগলোকে ফিরে আসতে পারবে না। এখন তোমার বিয়ে হবে না। বন্ধুরা, নাগরাজ এই অভিশাপ দিয়ে বসন্তীকে তার স্বামীকে ফিরিয়ে দিলেন। রাজকুমার এখন তার আগের রূপ ফিরে পেলেন। তখন রানী বসন্তী এবং রাজকুমার নাগরাজের কাছে মাথা নিচু করে আশীর্বাদ নিলেন এবং তার স্ত্রীকে নিয়ে বিদায় নিয়ে সেখান থেকে রাজপ্রাসাদের দিকে চলে এলেন। রাজকুমার তার নগরীতে এলেন। তখন সেখানে পৌঁছে তিনি দেখলেন যে
ছেলের শোকে বিপর্যস্ত হয়ে মহারাজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যখন রাজকুমার মহারাজের কাছে পৌঁছলেন তখন মহারাজ তার ছেলেকে দেখে খুব খুশি হলেন। তার মনে হলো যেন সমস্ত রোগ তাকে ছেড়ে চলে গেছে। গোটা রাজপ্রাসাদে আনন্দ উৎসব পালিত হলো। রাজা সাহেব গোটা শহরে খবর পাঠিয়ে দিলেন যে তার রাজকুমার ফিরে এসেছে। এটি শুনে গোটা শহরে আনন্দ উৎসবে পালিত হলো এবং রাজা চিত্রসেন এবং তার মহারানী তাদের ছেলেকে পেয়ে খুবই খুশি হলেন। তাই বন্ধুরা, এইভাবে রানী বসন্তী তার হারানো স্বামীকে খুঁজে পেলেন এবং বড় ভালোবাসার সঙ্গে তার স্বামীর সঙ্গে জীবনযাপন করলেন। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায় যে যত প্রতিব্রতা নারী হোক, যদি তার জেদের কারণে আপনার মানসিক বা পারিবারিক সম্পর্কে ফাটল ধরে, তবে সেই জেদ কখনো পূরণ করা উচিত নয়। তাই বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তবে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।